হরমুজ প্রণালী নামটা শুনলেই কেমন একটা ভূ রাজনৈতিক উত্তেজনার কথা মনে হয়, তাই না? কিন্তু এটা শুধু একটা জলপথ না। এটা বিশ্ব বাণিজ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই একটা সংকীর্ণ রাস্তা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। চলুন শুরুতেই একটা সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি দিয়ে ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, অপরিশোধিত তেলের দাম যখন একটা নির্দিষ্ট সীমা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার পার করে ফেলে, তখন আসলে কি হয়? এই তো কিছুদিন আগেই দেখুন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার সাথে সাথেই অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়তে শুরু করল। অবস্থাটা এমন হলো যে ফেব্রুয়ারি 2026-এর শেষের দিকে যে সংকটটা শুরু হয়েছিল, তার জেরে মার্চ মাস আসতেই দাম ব্যারেল প্রতি $100 সেই মনস্তাত্ত্বিক সীমাটা পার করে ফেলল। এই যে $100 গণ্ডি, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে বিশ্ব অর্থনীতির জন্য একটা বড়সড় ওয়ার্নিং সাইন। এই একটা সংখ্যাই মুদ্রাস্ফীতি থেকে শুরু করে দেশের অর্থনৈতিক গ্রোথ পর্যন্ত সবকিছুতে বিরাট প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে মাত্র একটা ভৌগোলিক বিন্দু, ভাবা যায় শুধু একটা জায়গা, গোটা বিশ্ব অর্থনীতির ওপর এতটা নিয়ন্ত্রণ রাখে? এই যে এত বড় অর্থনৈতিক প্রভাব, এর পেছনের আসল কারণটা কি? আর এর উত্তরটাই হলো হরমুজ প্রণালী। এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট। চোক পয়েন্ট মানে কি? এমন একটা সংকীর্ণ পথ যার ওপর সারা বিশ্বের জ্বালানি সাপ্লাই নির্ভর করে। এই যে ম্যাপটা দেখছেন, এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী কিভাবে পারস্য উপসাগরকে খোলা সমুদ্রের সাথে জুড়ে দিয়েছে। ছোট্ট একটা জলপথ, কিন্তু এটাই বিশ্ব বাণিজ্যের যেন প্রধান একটা লাইফলাইন বা ধমনী। আর গুরুত্বটা কতখানি সেটা বুঝতে এই একটা তথ্যই যথেষ্ট। সারা বিশ্বের মোট তেল আর এলএনজি সাপ্লাইয়ের প্রায় 20%, হ্যাঁ ঠিকই শুনছেন, 20% এই একটা মাত্র প্রণালী দিয়েই যায়। অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তাহলে এই বিপুল পরিমাণ জ্বালানি যায় কোথায়? এর প্রধান ক্রেতারাই কিন্তু এশিয়ার দেশগুলো। যেমন ধরুন, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর অর্থনীতি তো এর ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। ফলে এখানে যদি কোনো সমস্যা হয়, তার ধাক্কাটা শুধু একটা দেশে লাগে না, পুরো এশিয়ার সাপ্লাই চেনটাই ওলটপালট হয়ে যেতে পারে। এখন মনে হতে পারে যে এসব হয়তো শুধুই একটা থিওরিটিক্যাল আলোচনা, তাই না? কিন্তু একদমই না। ইতিহাসে চোখ ফেরালেই দেখা যাবে এখানের পরিস্থিতি যে কোনো সময় কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারে। এই যে ঝুঁকির কথা বলছি, এটা শুধু কাগজে কলমে নেই। আমরা অতীতে দেখেছি কিভাবে এখানকার ছোট্ট একটা উত্তেজনাও দেখতে দেখতে একটা বড়সড় সামরিক সংঘাতে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে 1988 সালের অপারেশন প্রেইং ম্যান্টিসের কথাই ধরা যাক। একটা মার্কিন জাহাজে মাইন হামলা হলো, খুব দ্রুত তদন্ত হলো, আর তার মাত্র 4 দিনের মাথায় আমেরিকা একটা ভয়ঙ্কর প্রতিশোধমূলক হামলা চালালো। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় যে ছোট্ট একটা স্ফুলিঙ্গ এখানে কত বড় আগুন লাগিয়ে দিতে পারে। আচ্ছা, ইতিহাস তো দেখলাম, এবার চলুন বর্তমানে ফেরা যাক। এখন যদি এই ধরনের কোনো অবরোধ হয়, তাহলে তার অর্থনৈতিক প্রভাবটা ঠিক কেমন হতে পারে? এটা বোঝার জন্য আমরা ভারতকে একটা কেস স্টাডি হিসেবে দেখব। দেখুন, ভারতের মতো দেশের জন্য ঝুঁকিটা কিন্তু দ্বিমুখী। হরমুজ প্রণালীতে সংকট শুধু তেলের অভাব নয়, এর সাথে খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে যায়। কারণটা খুব সহজ। ভারতের পেট্রোলিয়াম আমদানির 51% আর সার আমদানির প্রায় 26% কিন্তু এই একই অঞ্চল থেকে আসে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যদি এই অবরোধটা লম্বা সময় ধরে চলে আর তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরেই থেকে যায়, তাহলে এটা একটা ডমিনো এফেক্টের মতো একের পর এক অর্থনৈতিক সংকট তৈরি করবে। কেয়ারিজের একটা বিশ্লেষণ বলছে, যদি তেলের দামটা গড়ে $100 আটকে থাকে, তাহলে কি হবে? দেশের জিডিপি গ্রোথ কমে যাবে, মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বিপজ্জনকভাবে বাড়বে, আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা চলতি হিসাবের ঘাটতি বৈদেশিক মুদ্রার আয় ব্যয়ের যে ফারাক, সেটাও আরও বেড়ে যাবে। বুঝতেই পারছেন, একটা সুস্থ অর্থনীতির জন্য এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু খুবই চিন্তার। আর এই প্রভাবটা কিন্তু শুধু একটা দেশের মধ্যে আটকে থাকে না, এর ঢেউ গিয়ে লাগে আন্তর্জাতিক অর্থনীতি আর বাণিজ্যের জগতেও। আসলে জ্বালানির দাম বাড়লে কি হয়, এর প্রভাবটা সমাজের সব স্তরে গিয়ে পড়ে। সরকারের উপর ভর্তুকির চাপ বাড়ে,
দেশের টাকার মান কমে যায়। উপসাগরীয় দেশগুলো থেকে যে রেমিটেন্স আসে সেটাও কমে যেতে পারে। আর সবশেষে ব্যবসা বাণিজ্য চালানো কঠিন হয়ে যায়, লাভ কমে আসে। কিওরেজ রেটিংসের এই কথাটা আসলে পুরো বিষয়টাকে এক কথায় বলে দেয়। সংকটটা বহুমুখী, আর এই প্রভাবও কিন্তু অনেক গভীরে। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন গোটা বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ একটা মাত্র জলপথের ওপর এতটা নির্ভরশীল, তখন আমাদের এই গ্লোবাল ইকোনমি আসলে কতটা মজবুত, বা বলা ভালো কতটা ভঙ্গুর, এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।